হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডিজ CC03 এর চ্যাপ্টার 1 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। অনেকগুলো পর্ব আমাদের ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে। আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব। অবশ্যই এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক তথ্য রয়েছে। এই চ্যাপ্টারটি খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। আজকে আমাদের CC03 ফার্স্ট চ্যাপ্টারের 10 নম্বর পর্ব। এর আগের পর্বে আমরা হান্টার কমিশন নিয়ে শুরু করেছিলাম। হান্টার কমিশন কীভাবে গঠিত হয়েছে সেটি আমরা জেনেছিলাম। তো আজকে আমরা হান্টার কমিশন গড়ে ওঠার পিছনে কী কারণ ছিল সেগুলো জানব। হান্টার কমিশন 1882-83 গড়ে ওঠার কারণ কী, বা হান্টার কমিশন গঠনের পশ্চাতে কী কারণ ছিল। হান্টার কমিশন গড়ে ওঠার কারণগুলি হলো: 1. প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকারি সহযোগিতার অভাব। সেই সময় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। 2. 1854 পরে সরকারি অবহেলার ফলে গণশিক্ষার প্রসার ব্যাহত। 3. সরকারের অবহেলা এবং স্থানীয় জনগণের পৃষ্ঠপোষকতার অভাবে দেশীয় শিক্ষা ব্যবস্থার অবনতি। সরকার সাহায্য দেওয়া বন্ধ করে দেওয়ার ফলে দেশীয় শিক্ষা যেগুলো চলছিল সেগুলোও কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে বসে। বেসরকারি উদ্যোগে শিক্ষার ক্ষেত্রে আর্থিক সাহায্যের অভাব। বেসরকারি উদ্যোগে শিক্ষার প্রসারও বন্ধ হয়ে গিয়েছিল, কারণ সরকার তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছিল প্রায়। সরকারি শিক্ষার প্রবল পাশ্চাত্যকরণ। সরকার যে শিক্ষাগুলি পরিচালিত করত বা সরকারি প্রচেষ্টায় যে সরকারি বিদ্যালয়গুলি গড়ে উঠেছিল সেখানে প্রবল মাত্রায় বিদেশি সংস্কৃতি, বিদেশি সাহিত্য, ইতিহাস, ভূগোল ইত্যাদি পড়ানো হতো, যাতে বা ভারতবর্ষের শিক্ষিত সমাজ ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে বাধ্য থাকে। ভারতবাসীর মনে জাতীয় চেতনা তীব্র আকার ধারণ করে। তারা পাশ্চাত্য শিক্ষার বদলে ভারতীয় সংস্কৃতি ভিত্তিক জাতীয় শিক্ষা ব্যবস্থার দাবি তোলে। এই পরিস্থিতির মধ্যে ভারতবাসীর মনে দেশের জাতীয় চেতনা গড়ে উঠেছিল এবং তারা বুঝে গিয়েছিল যে পাশ্চাত্য শিক্ষা মানে তারা দালাল তৈরি করতে চাইছে, কোম্পানির আনুগত্যের দালাল। তো তাদের মধ্যে ভারতীয় সংস্কৃতিভিত্তিক জাতীয় শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ হয় এবং সেই বিষয়ক তারা দাবি তোলে। ধর্মনিরপেক্ষ শিক্ষার বিরোধিতা করে খ্রিস্টান মিশনারিদের মনে অসন্তোষ ও বিক্ষোভ শুরু হয়। সরকার ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করলে খ্রিস্টান মিশনারিরা তাদের যে ধর্ম প্রচারের কাজটা এতদিন ধরে শিক্ষার মাধ্যমে করে আসছিল সেই বিষয়ে বাধাপ্রাপ্ত হয় এবং তাদের মধ্যে প্রবল অসন্তোষ ও বিক্ষোভ জেগে ওঠে। নেক্সট হচ্ছে হান্টার কমিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল। হান্টার কমিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি হল: 1. 1854 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচের নীতিগুলি কী পরিমাণ কার্যকর হয়েছে তা পর্যালোচনা করা এবং নীতিগুলি আরও বেশি করে কার্যকর করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সেই বিষয়ক সুপারিশ নেওয়া। জনশিক্ষার প্রবল চাহিদার জন্য প্রাথমিক শিক্ষা সম্বন্ধে অনুসন্ধান করা, যে কতটা প্রাথমিক শিক্ষা এগিয়েছে বা উন্নতি হয়েছে। আর্থিক অনুদান আরও প্রসারিত করতে প্রয়োজনীয় নীতি ও কৌশল স্থির করা। জাতীয় শিক্ষা ব্যবস্থা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যকারিতা সম্পর্কে অনুসন্ধান করা। ধর্মীয় শিক্ষা সম্পর্কে সরকারি নীতি স্থির করা। হান্টার কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য। হান্টার কমিশন কতদিন ধরে তার পর্যালোচনা চালায় এবং কবে তার রিপোর্ট পেশ করে। দীর্ঘ 8 মাস ধরে এই কমিটি অনুসন্ধানের জন্য সারা ভারতবর্ষ ভ্রমণ করে এবং 1883 খ্রিস্টাব্দে 220টি নীতি সমেত 800 পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করে। হান্টার কমিশন 1882-83 শিক্ষানীতি সম্পর্কে কী বলেছে। এই কমিটি সরকারের শিক্ষানীতি প্রভূত সমালোচনা করে এবং সরকারের উডের ডিসপ্যাচের বিরোধী যে কাজ করেছে বলে সেটা উল্লেখ করে। আর্থিক সাহায্যের ক্ষেত্রে আরও উদার হতে বলা হয় সরকারকে। নতুন বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে সরকারকে নিবৃত্ত থাকতে বলা হয়। যে নতুন বিদ্যালয় নিত্য নতুন সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করছিল কিন্তু তার শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিচ্ছিল না, সেই জন্য তাকে
নিবৃত্ত বা বন্ধ রাখতে বলা হয়। প্রাথমিক শিক্ষার দায়িত্ব তার আঞ্চলিক প্রশাসনকে অর্পণ করে। মাধ্যমিক ও কলেজ শিক্ষার জন্য থাকবে বিশেষ কমিটি, আর এই নীতি কার্যকর করে তুলতে কমিটি দুটি পদক্ষেপ নিতে বলে। এগুলি হলো, এক হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সরকারি ভূমিকা হ্রাস করতে হবে। 2, আর্থিক অনুদানের সঠিক নীতি অনুযায়ী করতে হবে। শিক্ষার ক্ষেত্রে সরকারি যে ভূমিকা, যে বিশেষ করে তারা দেশের মানুষকে বা ভারতবর্ষের মানুষকে নিজেদের অধীনতা বা নিজেদের আনুগত্যের দাস তৈরি করতে চাইছিল। 2 হচ্ছে আর্থিক অনুদানের সঠিক নীতি। এই শিক্ষার ক্ষেত্রে আর্থিক অনুদানের পরিমাণ সর্বস্তরে দিতে হবে দেশীয় শিক্ষার উন্নতির জন্য। নেক্সট হচ্ছে হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কী উল্লেখ করেছে। 1854 থেকে 82 পর্যন্ত এই দেশে প্রাথমিক শিক্ষার প্রসার খুব স্লথ হয়েছিল, মানে খুব ধীরে ধীরে হয়েছিল, প্রায় হয়নি বলেই চলে। প্রাথমিক শিক্ষা প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে এবং কমিশন খুব জোরের সাথে বলেছে যে জাতীয় শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও প্রসার সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক শিক্ষাকে আমরা শিক্ষার ভিত মনে করি। নেক্সট হচ্ছে কমিশন ভারতে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও প্রসারের জন্য কয়টি নীতি গ্রহণ করেছে এবং সেগুলো কী কী ভাগে ভাগ করা হয়েছে। কমিশন প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও প্রসারের জন্য মোট 36টি নীতি সুপারিশ করেছে। এগুলো মূলত 6 ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হলো শিক্ষানীতি, দেশজ বিদ্যালয়ের উৎসাহদান নীতি এবং আইন ও প্রশাসন, বিদ্যালয়ের প্রশাসন বা অভ্যন্তরীণ প্রশাসন, শিক্ষকের প্রশিক্ষণ এবং আর্থিক সংস্থান। নেক্সট হচ্ছে হান্টার কমিশন 1882-83 প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও প্রসারের জন্য শিক্ষানীতি সম্পর্কে কী উল্লেখ করেছে। কমিশন শিক্ষানীতি সম্পর্কে বলেছে, এখানে যে আমরা 6টি ভাগ দেখলাম এগুলিরই আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। প্রথম হচ্ছে শিক্ষানীতি। শিক্ষানীতি সম্পর্কে কমিশন বলেছে, 1, প্রাথমিক শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, সেটা পরিপূর্ণ, তাদের কোনোভাবেই তাকে মাধ্যমিক শিক্ষার প্রস্তুতি পর্ব হিসেবে ক্রমবর্ধমান নিরক্ষরতা দূরীকরণের জন্য একে একটা জনশিক্ষার রূপ দিতে হবে। প্রাথমিক শিক্ষাকে ব্যবহারিক জীবনে প্রয়োজন লাগে এমন বিষয়বস্তুকে মাতৃভাষার মাধ্যমে পাঠদান করলে প্রাথমিক শিক্ষাকে জনশিক্ষায় পরবর্তীতে পরিবর্তন করা যাবে। জনগণের জন্য প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও প্রসারের প্রতি বিশেষভাবে রাজ্যকে নজর দিতে হবে। প্রাথমিক শিক্ষার উন্নতি প্রশাসনের প্রতি সর্বোচ্চ অগ্রগতির দৃষ্টি দিতে হবে, তা ব্যতীত জাতীয় শিক্ষা রচনা করা সম্ভব হবে না। এই ছিল শিক্ষানীতি সম্পর্কে, প্রাথমিক শিক্ষানীতি সম্পর্কে তাদের বক্তব্য। নেক্সট হচ্ছে হান্টার কমিশন দেশজ বিদ্যালয়ের প্রতি উৎসাহদান সম্পর্কে কি বলেছেন। দেশীয় বা দেশজ বিদ্যালয়ের প্রতিষ্ঠানগুলিকে দেশজ বিদ্যালয়ের প্রতি উৎসাহদান সম্পর্কে কমিশনের বক্তব্য হলো, 1, দেশজ বিদ্যালয়ের প্রয়োজনীয়তা কমিশন স্বীকার করে। 2, জনশিক্ষার ভিত্তিতে দেশজ বিদ্যালয়গুলিকে উৎসাহ দেওয়ার সুপারিশ করা হয়। কমিশনের মতে দেশীয় বিদ্যালয়গুলি হলো সেই বিদ্যালয় যেগুলি ভারতীয় ঐতিহ্য বহন করে স্থাপিত ও পরিচালিত হয় ভারতীয়দের দ্বারা। কমিশন এই বিদ্যালয়গুলির গুরুত্ব ও সীমাবদ্ধতা ব্যক্ত করে এবং এর উন্নতির জন্য উৎসাহ দেওয়ার কথা বলে এবং উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন। দেশীয় বিদ্যালয়গুলি দেশের মানুষের দ্বারাই পরিচালিত এবং ভারতীয় ঐতিহ্যকে বহন করে চলেছে এবং এতে উৎসাহ দিলে এতে তাহলে প্রাথমিক শিক্ষা আরও বেশি ভালোভাবে প্রসারিত হবে। নেক্সট হচ্ছে হান্টার কমিশন দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশজ বিদ্যালয়ের প্রতি উৎসাহ দান সম্পর্কে দেশীয় বিদ্যালয়গুলির উন্নতির জন্য কী কী ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। এই দেশীয় বিদ্যালয়গুলির উন্নতির জন্য কী কী ব্যবস্থার কথা বলেছে। ফার্স্ট হচ্ছে দেশজ বিদ্যালয়ে পঠন পাঠন ধর্মনিরপেক্ষ হবে। ধর্মীয় গোঁড়ামি দিয়ে শিক্ষাকে আটকে রাখা যাবে না। দেশজ বিদ্যালয়গুলিতে ফলের ভিত্তিতে আর্থিক সাহায্যের প্রথার পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে ক্যাপিটেশন অনুদানের পদ্ধতি দিতে হবে। দেশজ বিদ্যালয়গুলিতে পাঠদান উন্নতিকরণে শিক্ষক প্রশিক্ষণ দিতে হবে। পরিদর্শন ও পরীক্ষার মান উন্নত করা প্রয়োজন। জাতি ধর্ম ও নারী পুরুষ ভেদে সকলের জন্য শিক্ষার দ্বারা উন্মুক্ত করতে হবে। সেই সাথে দেশজ বিদ্যালয়গুলির প্রশাসনের ভার থাকবে স্থানীয় মিউনিসিপ্যাল বা জেলা বোর্ডের ওপর এবং প্রাদেশিক সরকারি শিক্ষা বিভাগ জেলা মিউনিসিপ্যাল বোর্ডকে আর্থিক সাহায্য করবে। এই সাথে
দলিত শ্রেণীর শিক্ষার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে, এখানে উল্লেখ করা হয়েছিল। এরপরে হান্টার কমিশন দেশীয় বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে আইন ও প্রশাসন সম্পর্কে কি বলেছে। কমিশন সুপারিশ করে যে প্রাথমিক শিক্ষার নিয়ন্ত্রণ থাকবে জেলা এবং মিউনিসিপ্যাল বোর্ডের হাতে। এই বোর্ড একটি শিক্ষা বোর্ড গঠন করবে, আর এই শিক্ষা বোর্ড তার নিজের অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে নিয়ন্ত্রণ করবে। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন।